এবার যে খবরে নজর রাখবো, আজ আদালতে পেশ করা হবে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে পারের সময় তাকে পাকড়াও করে বিএসএফ। বাংলাদেশের অনুপ্রবেশকারী বেলডাঙ্গার এক মসজিদের ইমাম। গত 4 বছর আগে অনুপ্রবেশ করে সেলিম আনসারি এবং তারপর থেকে বেলডাঙ্গার এক মসজিদে ইমাম হয়েছিল সেলিম আনসারি। বাংলাদেশের ছেলে, বাংলাদেশের মাটিতে তার নাগরিকত্ব, অথচ বেলডাঙ্গার মসজিদের ইমাম। সে কোনো বৈধ নথি নেই, অন্যের নামে ইমাম ভাতা তুলতো সেলিম। প্রতি মাসে সরকারি ইমাম ভাতা, সরকারের দেওয়া ইমাম ভাতা পেত এই সেলিম আনসারি, এই অনুপ্রবেশকারী। বেলডাঙ্গার মাদ্রাসাতে শিক্ষকতাও করত ধৃত অনুপ্রবেশকারী। বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা ধৃত সেলিম। রোহিঙ্গা ঘাঁটি হিসেবে পরিচিত এই কক্সবাজার, সেই সেলিম বেলডাঙ্গার মাদ্রাসাতে শিক্ষকতাও করত। 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ করেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় থাকতে শুরু করে। ভুয়ো নথি দিয়ে আধার তৈরি করে, প্যান কার্ড তৈরি করে। গতকালই ধৃত বাংলাদেশিকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বাংলাদেশের অনুপ্রবেশকারী বেলডাঙ্গার মসজিদের ইমাম হয়ে বসেছিল, জাঁকিয়ে বসেছিল। শুধু ইমাম হয়ে বসেছিল তাই নয়, এমনকি মাদ্রাসাতে পড়াতো। বেলডাঙ্গার মাদ্রাসাতে শিক্ষকতাও করত ধৃত অনুপ্রবেশকারী ধৃত সেলিম। বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। ধরা পড়ার পরে কি বক্তব্য অনুপ্রবেশকারীর, শুনুন। কোথায় ছিলেন? মকরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদে ছিলেন। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষক। আপনার পূর্বের বাড়ি কোথায় ছিল? আপনি তো বাংলাদেশি। আগে ওখানে ছিলাম, এখন ওখানে কিছু নাই, বাড়িগুলো কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছি। কীভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাইরেও দিয়েছিলাম। ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন। কি আছে আপনার? আমার আধার কার্ড, প্যান কার্ড, রাশন কার্ড, ভোটার কার্ডে অ্যাপ্লাই করছে, এখনো বাড়ি নেই। জমি কিনা করেছে। মুর্শিদাবাদে কে আছে এখন? আমার মা আছে। আজ আদালতে পেশ করা হবে ধৃত ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে পারের সময় তাকে পাকড়াও করেছিল গতকাল বিএসএফ। বাংলাদেশের অনুপ্রবেশকারী বেলডাঙ্গার এক মসজিদের ইমাম, জাঁকিয়ে বসেছিল এপারে। মসজিদে ইমাম সেলিম আনসারি ইমাম ভাতা পর্যন্ত তুলত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনের লাইনে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। জগন্নাথবাবু, 4 বছর ধরে জাঁকিয়ে বসে আছে, সরকারি ইমাম ভাতা তুলছে, আর সরকার কিচ্ছুটি টের পায়নি। এরকম ঘটনা যে প্রথম ঘটলো তা তো না। এর আগে আনসারুল্লাহ বাংলা যে জঙ্গি, সেই জঙ্গি এখানে ভোট অব্দি দিয়ে চলে গেছে, এবং তার শুধু একটা কেন্দ্রে না, নওয়াদা এবং হরিহরপাড়া দুটি কেন্দ্রে তার ভোটার লিস্টে নাম ছিল। জঙ্গি 7, যাকে আসাম পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশি একজন মৌলানা, তিনি কোচবিহার দিয়ে বেরিয়ে এদেশে ঢুকে বেলডাঙ্গাতে ঝাঁকিয়ে বসেছিলেন একটা মসজিদের ইমাম। বেলডাঙ্গা, ধুলিয়ান, এই চত্বরগুলি হচ্ছে, আপনারা খেয়াল করে দেখুন, স্লিপার সেলের ঘাঁটি। এবং খাগড়াগড় যে বিস্ফোরণ, সেই খাগড়াগড় বিস্ফোরণের হাত কাটা নাসারুল্লাহ, কওসর থেকে শুরু করে বাকি সবদেরকে ধরা পড়েছিল এবং তাদের গতিবিধি ছিল এই বেলডাঙ্গা এলাকাতে। এই বেলডাঙ্গাতেই কার্তিক পুজোয় দাঙ্গা হয়েছে। এবং গতকালই রাজ্যের নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করেছেন, তাতে একজন অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ ছিল যে দক্ষিণ 24 পরগনায় রোহিঙ্গারা যারা ঢুকছে তাদের তিনি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিলেন তৃণমূলের কথাতে। নির্বাচন কমিশন গতকাল তাকে সাসপেন্ড করে ঘটনা দিয়ে এক নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে। কিন্তু আরো বড় খবর, তৃণমূলের নেতৃত্বে এই সরকারি অফিসাররা রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় তুলে দিচ্ছে। তারপরে পশ্চিমবঙ্গে আপনারা যে ইমাম ভাতা নিচ্ছে, ইমাম ভাতা তো সামান্য বিষয়, দেশের বা পশ্চিমবঙ্গের তথা জাতির নিরাপত্তার জন্য এটি একটি অত্যন্ত চিন্তার এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই কারণে এই রাজ্যে যে কোনো মূল্যে হোক, এই যে একটি রাষ্ট্রদ্রোহী তোলামূল সরকার চলছে, এই সরকারটিকে বিদায় করা দরকার। কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রচনা করার জন্য আমরা এইভাবে কত আর জঙ্গি আর স্লিপার সেল
এদেরকে আর ভরণ পোষণ করব। ধন্যবাদ জগন্নাথবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আশঙ্কা করছেন যে দেশের জন্য, এই রাজ্যের জন্য তো অবশ্যই একটা অসম্ভব আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। মেখলিগঞ্জের মণ্ডল সভাপতি তিনি কি বলছেন এ বিষয়ে আমরা শুনে নেব। নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষরা এসে পশ্চিমবাংলা ঘাটিগাড়া শুরু করেছে, এবং শুধু ঘাটিগাড়া না, এখানকার রাজ্য সরকারের নেতাদের মদতে তারা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ নথি তারা তৈরি করছে এবং ভোটার লিস্টে তারা নাম ঢুকাচ্ছে, আধার কার্ড তৈরি করছে, যে অবিলম্বে যারা ভারতবর্ষের এই বাংলার মাটিতে বসবাস করছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, নচেত আমাদের এই বাংলাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো না। আমাদের বাংলা হয়তো কোনোদিন অশান্তির একটা বিস্ফোরণ হতে পারে। তাই আমরা চাচ্ছি যে অবিলম্বে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই ব্যাপারগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করুক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এই রাজ্য সরকারের বিরুদ্ধে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, যেভাবে 4 বছর ধরে জাঁকিয়ে বসেছিল এই অনুপ্রবেশকারী, ইমাম ভাতা তুলতো, মাদ্রাসায় পড়াতো, দেশের জন্য কতটা আশঙ্কার জায়গা এটা? দেখুন, আপনি কি বলছেন বলুন তো? 4 বছর আপনাদের কি মনে নেই খাগড়াগড় ইস্যুটা? সেখানে তো আমাদের স্পষ্ট করে দিয়েছিল যে খাগড়াগড় ইস্যু একেবারে আমাদেরকে চোখ উন্মুক্ত করে দিয়েছিল যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই বাংলা, এই আপনারা তো জানেন যে মিউ ওটা আবার ভাগ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এখন আপনারা 4 বছর বলছেন, এই 2012 সাল থেকে যদি ক্রমাগত আপনারা দেখেন যে কিভাবে অনুপ্রবেশের মাধ্যমে খুব সুস্থ মস্তিষ্কে বিনা রক্তপাতে ভারত দখল করার জন্য যে একটা চক্রান্ত শুরু হয়েছে, সেটা বিনা বাধায় সম্প্রতি এসটিএফ খুব ভালো কাজ করছে, দেয়ার ইজ নো শ্যাডো অফ ডাউট। কিন্তু মনে হয় না যে অনেক লেট হয়ে গেছে? আজকে পাকিস্তানের যে এরকম পরিচিত মনোভাব, এইরকম অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, সেইভাবে সাইমেলটেনিয়াসলি যদি আজকে আমাদের ভারতের জনগণ যদি আজকে জাগরিত না হয়, কারণ আপনি জানেন যে আমরা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করছি পাকিস্তানের, বাংলাদেশের, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে দেশের খেয়ে দেশের ভিতরে যারা পাকিস্তানকে সাপোর্ট করছে। এই সাপোর্টটা করছে কারা? যারা অনুপ্রবেশের মাধ্যমে আসছে এবং তাদেরকে শেল্টার দিচ্ছে। কিভাবে আজকে ভোটার কার্ড করাচ্ছে, কিভাবে আজকে আধার কার্ড করাচ্ছে, কিভাবে আজকে একটা পঞ্চায়েত মেম্বার হয়ে যাচ্ছে। এই যে মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া, এটার মধ্যে যদি আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একভাবে যদি না কাজ করে, এবং যে সমস্ত নেতারা আজকে নাকি বর্বরচিত মনোভাব নিয়ে নানা রকম কথাবার্তা বলছেন, তাদের বিরুদ্ধে যদি সিরিয়াস অ্যাকশন না হয়, তাহলে এক সংখ্যক দুষ্কৃতকারী কিন্তু আজকে উৎসাহ হয়ে আজকে কিন্তু আরো ভয়ঙ্কর কাজ করার জন্য কিন্তু মেতে থাকবে আমার মনে হচ্ছে। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। মেখলিগঞ্জের বাসিন্দারা তারা কতটা আতঙ্কে রয়েছেন শুনুন। আমরা সাধারণ নাগরিক, আজকের ডেটে মুর্শিদাবাদ, মালদা যে সমস্ত ঘটনা ঘটছে, সেই দিক থেকে আমরা দেখতেছি আজকে পশ্চিমবাংলায় যত সীমান্ত এলাকাতে আছেন, আজকে বিএসএফ ধরে দিচ্ছে, আর রাজ্যের পুলিশ প্রশাসন মানে চোখ বন্ধ রেখে তাদেরকে মদত করছেন। এই যে এই পরিস্থিতি আগামী দিনে হয়তো আরও ভয়ঙ্কর হবে। জানেন 2011 সালে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে ক্ষমতায় আসার আগে এই অনুপ্রবেশকারীদের লিস্ট তুলে ধরেছিলেন, কিন্তু যেই ক্ষমতায় আসছেন তিনি কিন্তু আজকে ভোটের রাজনীতির জন্য আমাদের দেশের সুরক্ষার কথা না ভেবে নিজের দলের সুরক্ষা কিভাবে করতে হবে, নিজের দলটাকে কিভাবে ক্ষমতায় রাখতে হবে তার চিন্তা নিয়েই উনি ব্যস্ত আছেন। মেখলিগঞ্জে ধরা পড়েছে সেলিম, মেখলিগঞ্জের বাসিন্দারাই আতঙ্কে রয়েছে। তাহলে যে বেলডাঙ্গায় সেলিম জাকিয়ে বসেছিল, সেখানকার মানুষ কতটা আতঙ্কে শুনুন। কতদিন ধরে ছিলেন এখানে? আমাদের এখানটায় ওই 17-18 মাস হবে এরকম। 17-18 মাস। কি নাম বলেছিল, কোথায় বাড়ি বলেছিল? বাড়ি আপনার বিহার বলেছিল। বিহার বলেছিল। তাহলে বাংলাদেশ যেতে গেল কেন? তা আমরা সব জানি না। তা আমরা জানি না, উনি বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ 10-12 দিন মতন আমি আসবো। কবে বলেছিল এই কথা? এটা আপনার বলেছিল গত সোমবার কিংবা মঙ্গলবার, আমার যাচ্ছি না এরকম। তো বাড়ি যাচ্ছি বলে গেছিল, সে তো বাংলাদেশ যেতে গিয়ে ধরা পড়েছে, তার অ্যাড্রেস পাওয়া গেছে কক্সবাজারে।
বাংলাদেশ? সেটা আমরা সঠিক জানি না। কোনোদিন কি কথা হতো সেরকম না, ভাবে? আমরা সব কিছু ওর সঙ্গে আমরা জানি